হ্যালো এভরিওয়ান। সো ফিজিক্সের প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত কৃষিগুচ্ছের জন্য, তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো এবং একদম ডিটেলে দেখার ট্রাই করবো বিশ্লেষণ করে যে কোন কোন জায়গায় আমাদেরকে পড়তে হবে এবং আমরা যারা ফিজিক্সে উইক আছি তো তারা কীভাবে আসলে এই জিনিসটাকে ডিল করবো। কারণ ফিজিক্সে কিন্তু আমাদের 20 মার্ক রয়েছে, তো যারা ফিজিক্স একটু উইক তাদের কিন্তু এই জায়গাটাতে নাম্বার তোলা একটু কষ্টকর হয়ে যায়, কারণ ফিজিক্সে দেখা যায় যে সব কিছুই ম্যাথমেটিক্যাল থাকে। তো কীভাবে আমরা ডিল করবো, একটা চ্যাপ্টার কীভাবে পড়া উচিত, তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। কারণ এই টাইমে তুমি যদি একটা রাইট ডিসিশন নাও বা তুমি যদি গাইডলাইনটা ঠিকমতো ফলো করো তাহলে তোমার পড়াশোনার প্রেশারটা যেমন কমবে, তুমি ভালো রেজাল্টও করতে পারবা। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, সব পড়ার দরকার নেই। এখন তুমি যদি মনে করো যে আমাদের শর্ট সিলেবাসে যেহেতু ভর্তি পরীক্ষা হবে, তো শর্ট সিলেবাসেও কিন্তু জিনিসটা কিন্তু শর্ট না। তুমি দেখো যে ফিজিক্সে মোট 14টা চ্যাপ্টার আছে এবং তার সাথে তোমাদেরকে আমি পড়তে বলছিলাম হচ্ছে গতিবিদ্যা, কারণ গতিবিদ্যা থেকে স্যারা কিন্তু কোশ্চেন করে। দেখা যায় যে গতিবিদ্যা এবং নিউটনীয় বলবিদ্যা দুইটাকে মার্চ করে তারা কিন্তু কোশ্চেন করে দেয়। তো সেক্ষেত্রে শর্ট সিলেবাসেও কিন্তু তোমার এরকম 14 থেকে 15টা যেহেতু চ্যাপ্টার রয়েছে, তো এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে। তার মানে আমি যদি এখন চিন্তা করি আমি ভৌত জগৎ থেকে শুরু করব, প্রথম থেকে শুরু করব, একবারে গিয়ে হচ্ছে আমি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে গিয়ে থামবো, এই ব্যাপারটা কিন্তু কখনোই প্র্যাকটিক্যাল কোনো ডিসিশন না। ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো সব পড়ার দরকার নাই, বাট তুমি কী কী পড়বা, কোন কোন জায়গা থেকে পড়বা সেটা সম্পর্কে তোমাকে কিন্তু এখনই একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। সো এখানে আমাদের কী আছে যে কী পড়বো এবং আগে থেকে এটা ঠিক করে রাখতেছি আমরা, এবং চ্যাপ্টার সিলেকশনটা আমরা ওইভাবে করবো। আমি তোমাকে স্টেপগুলো দেখাচ্ছি, জাস্ট ওগুলো তুমি যদি ফলো করতে পারো তুমি কৃষিগুচ্ছের ফিজিক্সের জন্য খুব ভালো একটা প্রিপারেশন দাঁড় করাইতে পারবা এই কয়েকটা দিনে। ওকে, সো এবারে আসো যে আমরা আগে চ্যাপ্টার সিলেকশন করে নেই। তো তোমরা যারা সবগুলো চ্যাপ্টারই ইতিমধ্যে পড়ে ফেলছো তারা ভালো একটা সেফ জোনে আসো, বাট যারা এখনও পর্যন্ত সবগুলো চ্যাপ্টারকে ওইভাবে হয়তো বা কৃষির জন্য শেষ করতে পারো না বা শেষ করছো কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা আসলে ওই পর্যায়ে যায় নাই এখনও, তাদেরকে আমি বলবো অবশ্যই তোমাকে চ্যাপ্টার সিলেকশনে নজর দিতে হবে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি ফার্স্ট পেপারের ক্ষেত্রে দেখো, ফার্স্ট পেপারে তোমার কয়েকটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো তোমাকে লাস্ট দিনের আগেও দেখে যাইতে হবে। অর্থাৎ এখানে 4র্থ নম্বর চ্যাপ্টার অর্থাৎ তোমার নিউটনীয় বলবিদ্যা, এরপর তোমার 5ম চ্যাপ্টার কাজ ক্ষমতা ও শক্তি, 6ষ্ঠ চ্যাপ্টার মহাকর্ষ বিকর্ষ এবং আরেকটা চ্যাপ্টার থাকবে হচ্ছে 8ম অর্থাৎ পর্যায়বৃত্ত গতি। তো এই 4টা চ্যাপ্টার তোমাকে মাস্ট দেখে যাইতেই হবে, পরীক্ষার আগে হইলেও তোমাকে এগুলো রিভিশন দিয়ে যাইতে হবে। ওকে, আর সেকেন্ড পেপার থেকে আমি যদি বলি 1 নম্বর অর্থাৎ তাপগতিবিদ্যা, এখান থেকে প্রশ্ন আসবেই। এরপর 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ স্থির তড়িতের পরে চলতড়িৎ, এবং এরপর একটা চ্যাপ্টার থাকবে সেটা হলো 9ম এবং 10ম, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। তো আমি যদি তোমাকে বলি যে ফিজিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট 8টা অধ্যায় কোনটা, এগুলো কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাই দিলাম। যাদের প্রিপারেশন অবস্থা খুবই খারাপ, তুমি যদি 8টা চ্যাপ্টারের প্রিপারেশন নিয়ে যেতে পারো, তুমি কিন্তু অ্যাটলিস্ট 20-এর মধ্যে 12 থেকে 13 মার্ক বা 14 মার্কও তুমি কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে? আর আমি হচ্ছে ভেক্টরটা এখানে রাখলাম না, কারণ ভেক্টর থেকে প্রতি বছরই একটা করে কোশ্চেন আসে, এই বছরও আসার সম্ভাবনা বেশি। তো যদি আমি ভেক্টর এবং হচ্ছে ভৌত জগৎটাকে অ্যাডজাস্ট করি তাহলে হয়তো তুমি 15টার মতো কোশ্চেন কমন পাবা, এবং বাকি চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বাকি কোশ্চেনগুলো পিক করবে স্যাররা। ঠিক আছে? তো আমরা যদি শর্ট সিলেবাসটাকে আরও বেশি শর্ট করে নিয়ে আসি তাহলে কিন্তু এই চ্যাপ্টারগুলো পড়লে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভাইয়া, আমার কিছু প্রবলেম হবে, আমি যখন প্রশ্ন সলভ করবো তখন আমার কিছু প্রবলেম হবে, এবং সব থেকে বড় যে প্রবলেমটা তুমি ফেস করতে পারো সেটা হলো হাতে ক্যালকুলেশন। কারণ আমাদের দেখা গেছে যে থিওরি টাইপের কোশ্চেন কিন্তু বেশি আসে না। অর্থাৎ কৃষিগুচ্ছে দেখা যায় যে এক লাইনের ম্যাথ, অথবা দেখা গেছে একটা সূত্র দিয়ে করা যায়, 2টা সূত্র একসাথে করে করা যায়, এরকম ছোট ছোট কিন্তু ম্যাথ আমাদের পরীক্ষায় আসে। তো সেটার জন্য আমাদের কী করতে হয়, হাতে ক্যালকুলেশন স্পিডটাকে একটু বাড়াইতে হয়। দশমিকের বিভিন্ন রকমের তোমার হচ্ছে ম্যাথ থাকে, এরপর তোমার বিভিন্ন রকমের ছোটো ছোটো ক্যালকুলেশন থাকে যেখানে তোমাকে √2 মান মুখস্থ রাখতে হয়, √3 মান মুখস্থ রাখতে হয়। এই জন্য আমি তোমাকে বলবো হাতে ক্যালকুলেশনটা তুমি একটু নিজে নিজে করবা। কীভাবে করবা, যখনই তুমি যে কোনো একটা এক্সাম দিচ্ছ বা যে কোনো একটা প্রশ্ন সলভ করতেছো, নিজে হাতে লিখে করার ট্রাই করবা যে আসলে আমি যখন করতেছি তখন আমি অ্যান্সারটা মিলাইতে পারতেছি কিনা। জাস্ট তুমি প্রসেস দেখলা, ও আচ্ছা ঠিক আছে এইভাবে করে, এইভাবে কিন্তু হবে না। ঠিক আছে? তোমাকে হাতে নিজে ক্যালকুলেশনটা করতে হবে। এর জন্য তুমি চাইলে ইউটিউবে ভিডিওস দেখতে পারো, অথবা তুমি হচ্ছে বিভিন্ন শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। তোমরা যে বই ফলো করো সেখানেও দেখবা যে তোমাদের কিন্তু বিভিন্ন শর্টকাট দেওয়া আছে। তুমি অবশ্যই হাতে ক্যালকুলেশনটা একটু বেশি শিখে রাখবা, কারণ জিএসটিতে কিন্তু এই জায়গাটাতে অনেকের প্রবলেম হয়েছিল, কৃষিগুচ্ছে যাতে তোমার প্রবলেম না হয় এই জন্য তোমাকে প্রত্যেকটা জিনিসে একটু হাতে ক্যালকুলেশনটা করে যেতে হবে। আরেকটা কথা হচ্ছে যে তাড়াতাড়ি কীভাবে পড়া গোছাবো, এই জিনিসটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো, তো সেটাতে আমরা এখন যাব। আর আরেকটা কথা হলো, প্রশ্ন সলভের ক্ষেত্রে তুমি একটা জিনিস ট্রাই করবা, সেটা হচ্ছে যে দ্রুত না করে প্রথমে একটু প্রশ্নটা নিয়ে আগে থিঙ্ক করবা, প্রথমে ভেবে তারপরে হচ্ছে তুমি তোমার স্পিডটা বাড়বা। দরকার পড়লে একই এক্সাম তুমি বারবার দিবা। আমাদের এখানে যখন তুমি এক্সাম দিচ্ছ তখন কিন্তু একটা এক্সাম তুমি বারবার দিতে পারবা। আমরা এই কারণে এটা রাখছি যাতে করে তোমার এফিসিয়েন্সি লেভেলটা বেড়ে যায়। আর চ্যাপ্টারের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, চ্যাপ্টারের ক্ষেত্রে যখন তুমি একটা করে চ্যাপ্টার পড়তেছো তখন কিন্তু সব কিছু পড়ার দরকার নেই। যেমন আমি একটা উদাহরণ দিই, নিউটনীয় বলবিদ্যা যখন তুমি ধরবা তখন এই 3টা টপিক থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে এবং এই 3টা টপিক ইম্পর্টেন্ট। তো এই সাজেশন ওয়াইজ তোমাকে কিন্তু আগাইতে হবে। তুমি যদি এখন সবগুলো টপিক পড়তে যাও, তুমি রকেট পড়ছো, তুমি ধরো
মানে বল নিয়ে তুমি একদম বিস্তর গবেষণা করে ফেলছো, বাট এগুলো থেকে কিন্তু মানে ওই টাইপের কোশ্চেন আসবে না। যে টাইপগুলো থেকে কোশ্চেন আসবে সেগুলোই তোমাকে পড়তে হবে। সো আমরা সাজেশনে এগুলো সবগুলো অ্যাড করে দিচ্ছি, আমাদের এক্সাম ব্যাচের ওয়েবসাইটে তুমি এগুলো পেয়ে যাবা। তো তুমি জাস্ট কী করবে, একটা করে চ্যাপ্টার ধরবা, ধরে জাস্ট সাজেশন ওয়াইজ যে টপিকগুলো আছে ওই টপিকগুলো তুমি অ্যাডমিশন গাইড থেকে পড়ে ফেলবা। তুমি যে বই পড়তেছো, তুমি অ্যাসপেক্ট পড়লে অ্যাসপেক্ট, জয়কলি পড়লে জয়কলি, নেটওয়ার্ক পড়লে নেটওয়ার্ক, উদ্ভাসের বই পড়লে উদ্ভাসের বই, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট যে বই পড়ো জাস্ট টপিকগুলোকে তুমি ওখান থেকে পিক করবা। আজাইরা অন্য কোনো টপিক পড়ে মাথাটাকে এখন মানে জ্যামে ফেলার কোনো দরকার নেই। ওকে, সো এরপরে আমরা যখন টপিক সিলেকশন করে পড়া আমি শেষ করবো, তখন তো আমি প্রশ্ন সলভ করতে যাবো বা আমি এক্সাম দিতে যাবো। আমার প্রথম কাজ হবে, আমি যখন কোশ্চেনটা পড়তেছি আমি প্রথমে অ্যান্সার দেখবো না। আমরা যেটা করি সাধারণত সেটা হচ্ছে এক্সামের ক্ষেত্রে বলো, এক্সামের ক্ষেত্রে তো আসলে আমাদেরকে এক্সাম দিতেই হয়, বাট আমি যখন প্রশ্ন সলভ করতে যাই দেখা গেছে যে আমরা অনেক সময় যেটা করি সেটা হলো প্রশ্নটা পড়ে দেন হচ্ছে আমরা দেখা যায় যে না পারলেই অ্যান্সারটা দেখে ফেলি। কিন্তু এটা তুমি করবা না, প্রথমে তুমি আগে সূত্র ফেলে দেন হচ্ছে অ্যান্সারটা মিলানো ট্রাই করবা। যদি না মেলে তারপরে তুমি এক্সপ্লেনেশন দেখতে পারো, কোনো প্রবলেম নেই। বাট প্রথমেই এক্সপ্লেনেশন দেখার কোনো মানে এখানে এটা কোনো মেথডই না বেসিক্যালি, এটা হচ্ছে তোমার নিজের সাথে নিজে ফাঁকিবাজি করা হবে। সো তুমি প্রথমে আগে কোশ্চেনটা পড়বা, দেন হচ্ছে নিজে সলভ করে যদি অ্যান্সার না মিলে তারপরে গিয়ে তুমি হচ্ছে এক্সপ্লেনেশন দেখবা। ওকে, সো এইভাবে তোমাকে কিন্তু প্রশ্ন সলভ করতে হবে। এখন তোমাদের মধ্যে অনেকের এরকম টেনশন কাজ করতে পারে কোন ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করব, শুধু কৃষি গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করলেই হবে কিনা। তো এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে থিওরি অংশটা কিন্তু আমাদের একদমই বাদ দেওয়া যাবে না। মানে থিওরি যে আমি একদমই পড়বো না এরকম যাতে না হয়, কারণ থিওরি টাইপের কোশ্চেন থেকে যদি এবছর চলে আসে, যেহেতু সিবাসু কোশ্চেন করবে, তো ওদের টাইপে তুমি যদি দেখো, ওদের টাইপ যখন তুমি সলভ করো তখন দেখবে থিওরি টাইপের অনেক কোশ্চেন কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে। তো 20টার মধ্যে যদি 3-4টা প্রশ্ন যদি থিওরি টাইপের কোশ্চেন আসে, ওগুলোও যাতে তুমি পারো। এই জন্য আমি তোমাকে বলবো যে তুমি প্রত্যেকটা বইয়ের শেষে দেখবা, ইসাক স্যারের বইয়ের শেষে তুমি এরকম বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিছু হচ্ছে সারসংক্ষেপ পাবা। আমরা এটা কিন্তু আমাদের এক্সাম ব্যাচে অ্যাড করে দিছি, তো তোমাকে এক্সট্রা করে আর কোথাও পড়তেও হবে না। জাস্ট তুমি ওয়েবসাইটে গিয়ে ওই ইসাক স্যারের বইয়ের অংশতে ক্লিক করলে কিন্তু তুমি এটা পেয়ে যাবা। তো তুমি কিন্তু এটা পড়তে পারো, ঠিক আছে। এই জায়গাটা পড়লে তোমার কিন্তু থিওরি অংশটা কাভার হয়ে যায়। এখন হচ্ছে প্র্যাকটিসের বিষয়টাতে, তুমি কোন কোন জায়গা থেকে প্র্যাকটিস করবা। তো প্র্যাকটিসের ক্ষেত্রে সব থেকে ভালো হইলো হচ্ছে তোমার ইসাক স্যারের বইয়ের যে এমসিকিউ আছে বা তপন স্যারের বইয়ের যে এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো তুমি কিন্তু সলভ করে যাইতে পারো। এটা তোমার জন্য অনেক ভালো একটা অপশন। এবং এর আগের বছর অনেক স্টুডেন্ট ছিল আমার যারা কৃষিগত চান্স পেয়েছে, তো তাদের কিন্তু এই মেথডটা অনেক কাজ করছে, যে তারা হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে গেছিলো। এবং এখানে আবার হলো মুখস্থ করে যাও না, কোশ্চেন মুখস্থ করে যাও না, এখানে তোমাকে প্রত্যেকটা কোশ্চেন একদম ডিটেলে মানে বুঝে দেন হলো সলভ করতে হবে। তো আগে থেকে যাদের করা আছে তারা এই সময় রিভিশন দিবা, আর যাদের করা নাই তারা ট্রাই করবা যতটুকু আমি বললাম যে 8টা চ্যাপ্টার অন্তত বলছি এগুলো যাতে প্রশ্ন তুমি সলভ করে যাইতে পারো। আরেকটা জিনিস হচ্ছে এখানে তুমি দেখবা কিছু কিছু কোশ্চেন তোমাকে সলভ করা লাগবে না। যেমন এখানে এই কোশ্চেন যেটা আছে, চিত্র সহ যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেন তোমাকে সলভ করতে হবে না, বা এই যে তোমার একদম ডিরেক্ট অপশানে যেগুলো চিত্র আছে সেগুলো তোমাকে সলভ করতে হবে। যেমন এই কোশ্চেনটা যে আদর্শ গ্যাসের জন্য নিচের কোনটি সঠিক, জাস্ট তুমি আসার মতো, অর্থাৎ জাস্ট এক লাইনে যে প্রশ্নগুলো আসে বা এক লাইনে যে ম্যাথগুলো আসে সেগুলো তুমি করতে পারো। আর এখানে তুমি বুয়েট বা হচ্ছে কুয়েটের যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি তুমি না পারো তাহলে এটাকে স্কিপ করো। বাট আমার মতে তোমার একটু করে যাওয়া উচিত, কারণ সূত্রগুলো সেম থাকে, যার কারণে অনুশীলনী প্রশ্নগুলো যদি আমরা খুব ভালো মতো পারি তাহলে দেখা যাচ্ছে যে যেভাবেই স্যার আমাকে কোশ্চেন দেখ আমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা এগুলো করার পরেও যদি তোমার হাতে টাইম থাকে তারপরে তুমি হচ্ছে ভার্সিটির কোশ্চেন করতে পারো, অর্থাৎ এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেন হয়তো বা তুমি করছো অলরেডি, তো এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেনটা প্রথমে করবা। বাট এর পাশাপাশি তুমি চাইলে ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে সিইউর কোশ্চেনটা একটু দেখে যেতে পারো, অর্থাৎ চট্টগ্রামের কোশ্চেনটা দেখে যেতে পারো, কারণ চট্টগ্রামের কোশ্চেনটা অনেক বেশি থিওরিটিক্যাল এবং সেই ম্যাথের মধ্যেও অতটা হচ্ছে প্যাচ নাই। তুমি যদি সিইউর কোশ্চেনটা করো দেখবে যে এগ্রির সাথে অনেকটা মিলে যায়। আর ডিউয়ের কোশ্চেনও তুমি করতে পারো, বাট এটা হলো মানে একদম শেষে যখন তোমার এগুলো হয়ে যাচ্ছে তখন কিন্তু তুমি ওখানে প্র্যাকটিস করতে পারো। বাট তোমার যদি মনে হয় যে ভাই আমি শর্টকাটে প্রিপারেশন নিব, তাহলে আপনি আমাকে বলেন যে কী করা যায়। তাহলে আমি তোমাকে বলবো ফার্স্টে তুমি হচ্ছে এই যে বইয়ের যে সারসংক্ষেপগুলো আছে এই বইয়ের সারসংক্ষেপগুলো পড়ে এসে এবং তোমার অ্যাডমিশন যে গাইডটা আছে সেই জায়গাটাতে আমি যে তোমাকে এই যে টপিকগুলো দেখাইছি, এখানে যে টপিকগুলো দেখাইছি এগুলো পড়ে এসে তুমি ডিরেক্ট হচ্ছে এক্সাম দিবা। এটা সব থেকে বেটার একটা প্রসেস। মানে আমি যাদেরকে বলি কম সময়ের মধ্যে প্রিপারেশন তোমাকে যদি নিতে হয় তাহলে প্রথমে কী করবা, অ্যাডমিশন গাইড থেকে জাস্ট এই টাইপগুলো, অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা ধরো তুমি আজকে পড়তেছো, পড়ার সময়ে তুমি এই যে কৌণিক এবং হচ্ছে কেন্দ্রমুখী বল সংক্রান্ত যে টপিকটা আছে এটা পড়বা। বলের ধারণা, বল নিয়ে কিছু সূত্র আসে, বল নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল টাইপের প্রবলেম আসে, ওগুলো করবা। জড়তার ভ্রামক পড়বা। এই টাইপগুলো যখন তুমি অ্যাডমিশন গাইড থেকে করে ফেলছো তারপরে এসে তুমি হচ্ছে ডিরেক্ট
এক্সাম দিবা। আমাদের যেহেতু চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো সব কিছুই আমরা ওয়েবসাইটে সাজাই দিছি, তুমি একটা করে এক্সামে আমরা হচ্ছে যতগুলো টাইপ আছে সবগুলোই কিন্তু আমরা হচ্ছে ওখানে আমরা হচ্ছে দিয়ে রাখছি, যাতে করে তোমার ওই এক্সামটা দেওয়ার মাধ্যমেই তোমার সমস্ত টাইপ হচ্ছে কাভার হয়ে যায়। আর যেখানে তোমার ভুল হবে জাস্ট ওইটাই তুমি অ্যাডমিশন গাইড থেকে দেখে নিবা এবং প্রসেসটা সম্পর্কে একটু মানে বুঝে নিবা যে আসলে কীভাবে করতে হয়। তো এই যে একটা ছোট জিনিস, যে জাস্ট দুইটা জিনিস আমি হচ্ছে একসাথে করতেছি, একটা হলো টপিক আমি হচ্ছে মানে ক্লিয়ার করতেছি, টপিক ক্লিয়ার করে পড়তেছি এবং ওই টপিকের আন্ডারে আমি এক্সাম দিচ্ছি। তাহলে প্রশ্ন যেভাবেই আসুক আমি কিন্তু পারলাম। বাট তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতে চাই অনেক বেশি, তাহলে তোমার জন্য এই অপশনগুলো আমি রাখছি, যে তুমি চাইলে প্রথমে সারসংক্ষেপ পড়ে এসে দেন বইয়ের এমসিকিউ সলভ করতে পারো। আর হচ্ছে এখানে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সহ তুমি এগ্রির কোশ্চেন এবং সিউয়ের কোশ্চেন তুমি সলভ করতে পারো। বাট যাদের অবস্থা একদমই খারাপ, যে তুমি বুঝতে তোমার ফিজিক্স হচ্ছে না, তাহলে তোমাকে আমি বলবো যে প্রথমে তুমি তোমার টপিকগুলো শেষ করে আসো যে কোনো একটা অ্যাডমিশন বই থেকে বা ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে, ভার্সিটি প্রশ্ন ব্যাংক যেটা উদ্ভাসে রয়েছে সেখান থেকে, এবং তারপরে এসে তুমি ডিরেক্ট এক্সাম দাও। ডিরেক্ট এক্সাম দিলে তোমার একদম মেইন যে টপিকটা আছে বা মেইন জায়গাগুলোতে তোমার কিন্তু পড়াশোনা হয়ে যাবে। এবং আমরা আমাদের এক্সামে কিন্তু থিওরি অংশ অ্যাড করে রাখছি, অর্থাৎ থিওরিতে যা আসতে পারে মাত্রা, একক, সম্পর্ক সব কিছুই কিন্তু আমরা আমাদের এক্সামে অ্যাড করে রাখছি। একটা চ্যাপ্টারের উপর যত ধরনের কোশ্চেন হওয়া সম্ভব এগ্রিকালচার রিলেটেড সবগুলোই কিন্তু আমরা হচ্ছে অ্যাড করে রাখছি, যাতে করে তোমরা ওই এক্সামের মাধ্যমে সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো এই প্রসেসে তোমরা যদি আগাইতে পারো এবং তোমাদের হাতে যেহেতু এখন খুব কম টাইম আছে, তোমরা যদি রেগুলার ফিজিক্সটাকে একটু রাখতে পারো, বা তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে রেগুলার রাখবো না, আমি হচ্ছে একদিন পরপর রাখবো, তারপরেও কিন্তু তুমি ইজিলি শেষ করতে পারবা। অনেকের ক্ষেত্রে তো আবার সাবজেক্ট ওয়াইজ তোমরা হচ্ছে আগাচ্ছ, যে ফিজিক্স আমি ধরেন একবারে শেষ করে দেবো 3-4 দিনের মধ্যে, তো তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল হবে। আমি তোমাকে প্রসেসগুলো বলে দিলাম, এখন জাস্ট তুমি তোমার রুটিনটা মেক করে তুমি জাস্ট টেবিলে বসবা এবং তুমি এই প্রসেস ফলো করবা। আর চেষ্টা করবা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এক্সাম দেওয়ার, যাতে করে তোমার এরকম কনফিডেন্স মানে এসে যায় যে কোনো কোশ্চেন যদি আমাকে দেওয়া হয় আমি এটা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, জাস্ট কোশ্চেন আমি হচ্ছে দেখলেই যাতে করে অ্যান্সার যাতে আমার মাথায় চলে আসে যে এইভাবে করতে হবে। আর হাতে ক্যালকুলেশনের ব্যাপারটা আবারও বলে দিচ্ছি, কারণ হাতে ক্যালকুলেশন নিয়ে তোমরা ফিজিক্সে অনেক বেশি প্রবলেমে পড়তে পারো, কারণ বিগত বছরে ফিজিক্সের কোশ্চেন কিন্তু অনেক টাফ হয়েছিল এবং সেখানে হাতে ক্যালকুলেশনটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করছে। তো এবছর ওই লেভেলের কোশ্চেন হয়তো বা কঠিন হবে না, বাট যে কোশ্চেনই আসুক সেখানে কিন্তু অবশ্যই হাতে ক্যালকুলেশনটা অনেক বড় একটা জায়গা জুড়ে থাকবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।